বাংলাদেশে যদি আসলে সেরা কয়েকটি কিশোর উপন্যাস থাকে তাহলে কিশোর উপন্যাসের মধ্যে শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের যে কিশোর উপন্যাসগুলো আছে সেগুলোকে আমি অবশ্যই এগিয়ে রাখবো এবং সেখানে এগিয়ে রাখবো জাফর ইকবাল স্যারের যে দীপু নাম্বার 2 উপন্যাসটি রয়েছে এই উপন্যাসটিকে। আপনারা জেনে খুশি হবেন যে উপন্যাসটির আসলে কিছু চমৎকার উপন্যাসটি নিয়ে আসলে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, সেটা অবশ্যই রঙিন প্রিন্ট। তো আপনারা যারা দীপু নাম্বার 2 বইটি পড়বেন তারা আসলে পাশাপাশি আসলে মুভিটি দেখে নেবেন বা চলচ্চিত্রটি দেখে নেবেন, তাহলে এটার যে ঘটনাটা সেটা খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন এবং দীপু চরিত্রটাকে খুব ভালোভাবে কিন্তু আসলে উপলব্ধি করতে পারবেন। তো দীপুর বাবা আসলে দীপু চরিত্রটিকে এমনভাবে আসলে গড়ে তুলেছেন, সেখানে দেখা যায় যে আত্মসম্মান বোধ এবং স্বাবলম্বিতার যে একটা পরিচয় সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর যদি এই দীপু নাম্বার 2 উপন্যাসে দীপুর বাবার কথা একটু বলি, তাহলে আসলে দীপুর শৈশব থেকে আসলে বা ছোটোবেলা থেকে তার মাতা না থাকার ফলেও তিনি কখনো তার সন্তানকে কিন্তু মায়ের অভাবটা বুঝতে দেননি। একজন সন্তানের প্রতি পিতার যে দায়িত্ববোধ, কিভাবে আসলে সন্তানের বন্ধু হওয়া যায়, কিভাবে আসলে শৈশবটাকে উপভোগ করা যায়, কিভাবে শৈশবকাল থেকে নিজের জীবনকে গঠন করা যায়, সেটা আপনি এই দীপু নাম্বার 2 উপন্যাসটি পড়লে তার বাবার চরিত্রটির মাধ্যমে আসলে কিন্তু বুঝতে পারবেন। আপনিও এটাও বুঝতে পারবেন, আপনি যদি একজন গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে কীভাবে আসলে বড় করে তুলবেন সেটার মাধ্যমে কিন্তু আপনি এটা মানে এই বইটি পাঠ করার মাধ্যমে কিন্তু আপনি সেটি জানতে পারবেন না। বলা হয়ে থাকে যে পিতামাতাই সবচেয়ে আসলে ভালো শিক্ষক একজন সন্তানের নিকট, কারণ আমরা সকলে জানি সন্তানদের প্রথম শিক্ষাটা শুরু হয় আসলে পরিবার থেকে, আর ওই পরিবারে কিন্তু তাদের মা বাবাই কিন্তু প্রধান থাকে। আর ওই পরিবারের যদি পিতার কথা বলি তাহলে একজন আদর্শ পিতা সবসময় চান তার সন্তান যাতে শৈশবকাল থেকেই আসলে একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে পারে, সেই জিনিসটার দিকে তিনি আসলে সর্বোচ্চ পরিমাণ খেয়াল রাখেন এবং সেই জিনিসটা আপনি এই উপন্যাসটিতে আসলে পরতে পরতে কিন্তু দেখতে পারবেন। আত্মসম্মান বোধ ও আত্ম উপলব্ধির এক সমন্বিত প্রয়াস একজন বাবার থেকেও আর ভালো কেউ আসলে দিতে পারে বলে আমার অন্তত জানা নেই। তো এই দীপু নাম্বার 2 উপন্যাসটি আসলে পাঠ করলে দেখা যায় যে আসলে শৈশবকাল থেকে ছোটোবেলা থেকে আসলে দীপুর কিন্তু মা নেই, তার বাবাই কিন্তু আসলে তার সকল কিছু। এই বাবা একটু পাগলাটে টাইপের, আসলে পাগলাটে টাইপের বলতে কীরকম, কোথাও আসলে তার আসলে খুব বেশি দিন মন টিকে না। বইটিতে জাফর ইকবাল স্যার উল্লেখ করেছেন যে তার পিতার সর্বোচ্চ 3 মাসের বেশি কিন্তু তার পিতার মন কখনোই কিন্তু সেখানে টিকে না। কিন্তু অগত্যা দীপু যেহেতু একজন ছোট মানুষ, তার স্কুলের সুবাদে তার পিতাকে এক জায়গায় কিন্তু আসলে অন্তত 1 বছর কিন্তু স্থায়ী হতে হয়। ওই 1 বছর পরই আবার কিন্তু সে দীপুকে নিয়ে অন্য নতুন জায়গায় চলে যায় এবং সেখানে নতুন স্কুলে কিন্তু দীপুকে ভর্তি করায়। তো এই উপন্যাসটিতে দেখা যায় যে আসলে দীপু একজন 8ম শ্রেণীর শিক্ষার্থী। এর আগে সে একটা কলেজিয়েট স্কুলে ছিল, কলেজিয়েট স্কুল থেকে বর্তমান নতুন স্কুলে কিন্তু তার আসলে আগমন ঘটে। তো সেখানে তার যে আসলে প্রবেশটা, ওই প্রবেশটা কিন্তু খুবই আসলে রসিকতার ছলে আসলে জাফর ইকবাল স্যার দেখিয়েছেন। একইভাবে একজন কিশোরের মনে সেই এন্টারেন্সটা আসলে কিভাবে আসলে ডিপলি আঘাত করতে পারে, কিভাবে নাড়া দিতে পারে, কিভাবে তাদের চেতনাকে জাগ্রত করতে পারে, সেই জিনিসটা কিন্তু জাফর ইকবাল স্যার এইখানে আসলে উপন্যাসটির প্রথম অংশে কিন্তু সেটা তুলে এনেছেন। উপন্যাসটি পড়লে দেখা যায় যে বারবার আসলে স্থান পরিবর্তন কোনো আসলে কিশোরের জন্য কষ্টদায়ক হলেও সেখানে যে দীপু চরিত্রটি রয়েছে এই দীপু চরিত্রটির জন্য সেটা কিন্তু একেবারেই কষ্টদায়ক ছিল না। সে যেখানে যেত সেখানে কিন্তু আসলে মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারতো, সে খুব সহজে অনায়াসে কিন্তু বন্ধু বানিয়ে ফেলতে পারতো এবং তার যে এই যে বন্ধু তৈরি করার যে কোয়ালিটিটা সেখানে সেই জিনিসটা আসলে জাফর ইকবাল স্যার দেখিয়েছেন। এতে করে আপনি যখন আপনার বাচ্চাকে এই উপন্যাসটা পড়তে দিবেন তার মধ্যেও কিন্তু ওই মননশীলতা কিন্তু আসলে স্থান পেয়ে যাবে, সেও আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্লোর করবে যে কীভাবে আসলে নতুন জায়গায় গিয়ে ভালো বন্ধু তৈরি করা যায়। দেখা যায় যে আসলে সে নতুন বন্ধুদের সাথে খুবই ভালোভাবে আসলে কিন্তু মিশতে পারে, কিন্তু আসলে যতই মিশতে পারুক যেহেতু তাকে 1 বছর পরে স্কুল পাল্টিয়ে চলে আসতে হয়, তো ওই সময়টাতে আসলে দীপুর অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, বরাবরের মতো এবারও কিন্তু দীপুর তার নতুন স্কুল এবং তার নতুন বন্ধুদের কিন্তু অনেক বেশি ভালো লেগে যায়, যেহেতু আগেই আমি বলেছিলাম সে সহজে কিন্তু কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে এবং কিভাবে সে বন্ধু বানিয়ে ফেলতে পারে সেটা আপনি এই উপন্যাসটি পাঠ করলে দেখতে পারবেন। তো ওই স্কুলে সকলকে তার বন্ধু বানাতে পারলো, একটা ছেলেকে সে আসলে বন্ধু বানাতে পারেনি প্রথম দিকে। আসলে সেই ছেলেটির নাম হচ্ছে তারিক আসলে। তো তারিক নামের ছেলেটি একটু ডান ফিটের স্বভাবের এবং সে সবসময় একটু একরোখা টাইপের হওয়ার কারণে দেখা যায় যে ওখানে ওই স্কুলের তার যে বন্ধুগণ রয়েছে তারাও তাকে ভয় পায়, তারাও তার সাথে কিন্তু মিশতে চায় না। এক সময় দেখা যায় ঘটনাক্রমে আসলে ওই তারিকের সাথেও কিন্তু দীপুর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে একসময় জানতে পারে তারিকের আসলে বিশাল স্বপ্নের কথা, তার মাকে নিয়ে বিশাল স্বপ্নের কথা। সে বুঝতে পারে যে আসলে সে এরকম হয়ে যায়নি, সে মূলত তার মায়ের কারণেই এরকম একটা একরোখা হয়ে গিয়েছিল, কারণ একসময় তার মায়ের কিন্তু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে
তার মা কিন্তু আসলে কি একটু পাগল টাইপের হয়ে যায়। তো সকলে মনে করে আসলে তারেক নামের ছেলেটি আসলে অনেক বেশি পাগল হয়ে গেছে। আসলে সে দারিদ্রতা এবং তার মায়ের অসুস্থতা সব কিছু মিলিয়ে সে একটু কি অদ্ভুত আচরণ করতে থাকে। কিন্তু যখন আসলে দীপু এই জিনিসটা বুঝতে পারে তখন সে কিন্তু আসলে তারিকের সাথে ভালো সখ্যতা গড়ে তোলে। একদিন দীপু, তারিক এবং তার বন্ধুরা আসলে একসময় জানতে পারে যে বিদেশি কিছু পাচারকারীরা বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী নিদর্শন বিদেশে পাচার করার জন্য সুযোগ খুঁজতেছে। রাতের আধারে তারিক, দীপু এবং তার বন্ধুরা আসলে নেমে পড়ে চমৎকার এক অভিযানে। অর্থাৎ সহজ কথা বললে ওই যে বিদেশি যে পাচারকারীরা রয়েছে তাদেরকে ধরার অভিযানে কিন্তু তারা আসলে নেমে পড়ে। এটা এমন এক আসলে অভিযান ছিল যেটা আপনাকে, যখন আপনি এই বইটি পড়বেন, এই উপন্যাসটি পড়বেন, আপনি যদি আমার মতো বড় হয়ে থাকেন তাহলে আপনাকে সেই আপনার কিশোরবেলার যে দুরন্তপনা রয়েছে সেই দুরন্তপনায় কিন্তু আপনাকে আসলে হারিয়ে নিয়ে যাবে। আপনি সেই জিনিসটা আসলে উপলব্ধি করতে পারবেন যে আপনিও কতটা আসলে ডান পিটে ছিলেন। আর যদি আপনি এই বয়সের কাউকে আসলে ওই বইটি পড়তে দেন তাহলে এই বইটি পড়তে দেন তাহলে সে তো অবশ্যই নিজেকে আরও বেশি কি মেলে ধরতে পারবে। যাই হোক, এভাবে শুরু হয় যুদ্ধ। অর্থাৎ ওই চোরা কারবারিদের সাথে দীপু এবং তার বন্ধুদের আসলে যুদ্ধ শুরু হয়ে যায়। একসময় দেখা যায় যে ওই চোরা কারবারি স্মাগলারদের দীপুরা কিন্তু পুলিশের হাতে কিন্তু সোপর্দ করে দেয় এবং পরবর্তী দিন দেখা যায় যে আসলে পত্রিকায় সে এবং তার বন্ধুদের কিন্তু ছবি আসে এবং সরকার তাদেরকে সেটার প্রতিদান স্বরূপ 5,000 টাকা দিয়ে কিন্তু পুরস্কৃত করে। তো দেখা যায় যে দীপু ওই টাকাটা তার বন্ধু তারিককে দিয়ে যায় যাতে আসলে তারিক তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সে তার মায়ের চিকিৎসা করতে পারে। এভাবে তারা কিন্তু আসলে টক অফ দ্য কান্ট্রি হয়ে ওঠে। তো মূলত যদি বলতে যাই, বইটির আসলে মূল যে জিনিসটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে কিশোর অ্যাডভেঞ্চার যে কাহিনীটা, সেটা শেষ দিকে আপনি এটাই দেখতে পাবেন। তবে এখানে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিশোর দীপু তার নতুন স্কুলে গিয়ে কিভাবে মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তার যে কথা বলার ধরনগুলো, এই জিনিসটা আপনি যখন আপনার বাচ্চাকে বইটা পড়তে দিবেন সে কিন্তু আসলে খুব উপভোগ করে কিন্তু পড়বে। তার সেন্স অফ হিউমার কিন্তু আরও বৃদ্ধি পাবে। দেখা যায় যে সে নতুন স্কুলে গিয়ে কীভাবে টিচারের সাথে কথা বলেছিল, টিচার কীভাবে তাকে আসলে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলেছিল 5 মিনিটের, এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। আরেকটা জিনিস আসলে আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই বইটি নিয়ে আমি বলেছিলাম যে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তো বইটিতে চলচ্চিত্র নির্মাণের কিছু ছবি কিন্তু, রঙিন ছবি কিন্তু সংযুক্ত করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে সেটা দেখতে পারবেন। আমার মনে হয় আপনারা অনেকেই বইটি আসলে পাঠ করেছেন, আর যারা পাঠ করেছেন তাদেরকে তো অবশ্যই অভিবাদন জানাচ্ছি। আর আমি যখন আসলে বইগুলো আনবক্সিং করে দেখিয়েছিলাম সেই ভিডিওটিতে আসলে বলেছিলাম যে আমি জাফর ইকবাল স্যারের এই কিশোর উপন্যাসগুলো অনেক আগেই পড়েছি, তবে বইগুলো আমার সংগ্রহে ছিল না, আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করে কিন্তু তৎকালীন সময়ে পড়েছিলাম। আর এখন এই বইগুলো আমার হাতে চলে এসেছে, আমিও কাউকে না কাউকে ভবিষ্যতে পড়তে দিব। ভবিষ্যতে না, আমি আমার আশেপাশে থাকা যে কিশোর বালকেরা রয়েছে কিংবা প্রতিবেশীরা রয়েছে তাদের 2-1জনকে আসলে পাঠ করতে দিব, যাতে তারাও তাদের মনটাকে আরও বেশি এক্সপ্লোর করতে পারে, তাদের মানসিকতাকে আরও বেশি আসলে ব্রড করতে পারে। আপনি চাইলে কাউকে আসলে গিফট করতে পারেন। সবশেষে বলবো, বইটি সংগ্রহ করে ফেলুন। বইটির মুদ্রিত মূল্য সম্ভবত 175 টাকা দেওয়া আছে, সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। আপনি 150 টাকা 160 টাকাতে কিন্তু এটা কিনতে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর বইটি পাঠ করলে বইটি সম্পর্কে 2-1 লাইন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে পারেন। সবশেষে বলবো, যদি নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিন। সকলে ভালো থাকুন।